বাংলার মানুষ, বেহালার মানুষ পার্টিকুলারলি জানতে চান নিজের হাতে গড়া বেহালা। আমি খুব ভেবেচিন্তেই বলছি শোভনবাবু, কারণ কোনো একটা সূত্রে বেহালার সঙ্গে আমারও খুব ওতপ্রোত টান বা জড়িয়ে থাকা। বলাই হতো দ্য রং হাফ অফ ক্যালকাটা। সেটাকে আপনি যেখানে নিয়ে গেছেন বেহালাকে, সেই নিজের হাতে গড়া বেহালা পূর্ব কেন্দ্র, শোভন চট্টোপাধ্যায় ছেড়ে চলে আসবেন? না, দেখুন, আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে এখন যুক্ত, সেখানে বহু মতের বিনিময় হয়, তাদের প্রার্থী ঘোষণা হয়নি। তারা যদি প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করে, আমি নিশ্চয়ই চাই, আমি আজকেও ওখান থেকেই সভা করে ফিরছি, আগের দিনও বেরিয়েছি, আমি যারা মানে কালো পতাকা দেখাবার চেষ্টা করেছিলেন, মনের কালিমা শুধুমাত্র নিজেদের সেই কাপড়ে লাগিয়ে কালো কাপড় লাগিয়েছে। কিন্তু জেনে রাখুন, বেহালা ছেড়ে দেব এরম কোনো বিষয় আমার কাছে নেই। বেহালায় মানে কলকাতায় জল জমার ছবি যখন 3 দিন থেকে 4 দিন জল জমে থাকতো, সেটা যখন 1 থেকে 1.5 ঘন্টায় নেমে এলো, সেই টনটনিয়া বলুন, মুক্তারামবাবু স্ট্রিট বলুন, সেন্ট্রাল এভিনিউ বড় বউবাজার বলুন, স্ট্রিট বলুন, সমস্ত জায়গা, তখন তারা ছুটতো গল্ফ গিনে যখন 35 কোটি টাকার কাজ হয়ে গেল, তখন তারা ছোটে শিলপাড়ার লেনে, তারা তখন ছোটে আর কোন জায়গায় জল জমে আছে, তারা ছোটে শখের বাজারে, তারা ছোটে আরও একটু ভেতরে। আমার নিজের মনে আছে, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলছি, আজকে যদি সেই জায়গায় গিয়ে দেখে সেখানেও জল জমানোর ছবি তুলবেন, আপনি আপনার মিডিয়াতেই তুলবেন, তুলে যখন স্টুডিওয়ে আসবেন দেখাবেন বেহালায় জল জমে, তখন আপনি ফোন পাবেন, দাদা কি বলছেন, জল নেমে গেছে। আপনি পানীয় জলের আসুন, গার্ডেন রিচ ওয়াটার সাপ্লাই, আপনি পলতায় যান। এমনকি মেয়র হিসেবে আমার মনে আছে আপনি আমায় ফোন করে বলতেন যে অনির্বাণ অমুক জায়গাটায় জল জমে আছে, একটু তোমরা ছবি দেখাও। মানে এটা বোধহয় মানে আজকের দিনে এটা ভাবা খুব দুর্লভ যে কলকাতার মেয়র ফোন করে বলছেন অমুক জায়গায় জল জমে আছে, দেখাও, কারণ ওখানে এখনো কেইআইপি প্রজেক্টের কাজটা পৌঁছতে পারেনি, দেখালে আমার সুবিধা হয়। এই কেইআইপি এই যে প্রজেক্ট, কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানিলা অফিস থেকে কিভাবে ঝরঝর করে মানে টাকার গাছের মতন টাকা বার করে নিয়েছে, টোটাল ওভারঅল কলকাতা আজকে টালা ট্যাঙ্কের কি বলবো রিফার্বিশিং করা থেকে শুরু করে দুরূহ থেকে দুরূহতম কাজ, 24 ঘন্টা কলকাতায় জল দিতে হবে, যে ডেভেলপমেন্ট হয়। কলকাতাকে জঞ্জাল নগরী বলতো, আজকে কলকাতায় গিয়ে নাকে রুমাল দিয়ে আপনাকে কোনো ডাস্টবিনের এই প্রশ্ন, এই জোকা, যেখানে কোনো পাকা রাস্তা লোকে স্বপ্নে ভাবতো, আজকে সেখানে কোনো জায়গায় কাঁচা রাস্তা নেই, সেটাকেও কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত করা। কিন্তু একটা প্রশ্ন আমি না করে পারছি না সম্ভব, আপনার সঙ্গে এতক্ষণ কথা বলা, এতদিন ধরে আপনাকে দেখছি রাজনীতিক হিসেবে কাজ করতে, সেই জায়গা থেকে মানে এটা সুভাষ চক্রবর্তী সম্পর্কে বলা হতো, কিন্তু সিপিএম একটা ভীষণ রেজিমেন্টেড পার্টি, সেখানে কথাটা বলা হতো সেটা একটা রকম একটা মিন করে, সেখানে অনেক কিছু সরাসরি পার্টির আঙ্গিকে করা যেত না। তৃণমূল তো তেমন না, তা সত্ত্বেও আপনার এত কাজের পর আপনি এখন যেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে আসার পরে, তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করছি, তাহলে কি শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ছাই ফেলতে ভাঙাকুলো ছিলেন? না, ছাই ফেলতে ভাঙাকুলো বলতে সমস্ত জিনিসটাকে টেনে নিয়ে যাওয়া, পুরো বিষয়টাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, এবং গভর্নেন্স সিস্টেমটা, গভর্নমেন্ট ফর দি পিপল, বাই দ্য পিপল, উইথ দ্য পিপল, এই যে তৈরি করাটা, সেটা পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ লাগানো প্ল্যাটফর্ম নয়, সেইখানটা একটা সিস্টেম আছে, এবং সেই সিস্টেমটাকে শেখা খুব ছোটোবেলার থেকে শেখবার চেষ্টা করেছিলাম। সেই জায়গাটা থেকে অন্য পরিসর, যার জন্য বিরোধী দল, আমি বারবার বিরোধী দল বলি, আমি এই ভারতীয় জনতা পার্টিতে এসে বলি যে দেখো এই জায়গাটা এরকম ধরনের রয়েছে, কিন্তু বলে শোভনদা আজকে তোমার সঙ্গে পার্টি অফিসে দেখা হলো, আমি তুমি তো ওইখানকার সভাপতি ছিলে, আমিও তো সভাপতি ছিলাম, বলো তোমার কোনো ছেলে কোনো দিন মার খেয়েছিল, তোমাদের মিটিং মিছিল ভেঙেছিলাম না, তোমাদের কোনো দিন আঘাত করেছিলাম? পারতাম না। তোমার যদি 5 স্ট্রেংথ থাকে তা আমার তো 95টা বাকি স্ট্রেংথ ছিল। বলছেন না শোভনদা এই ব্যবহার পায়নি, কারণটা কি, যে তার কথা তাকে বলতে দাও, তার কথা বললে সে কি করবে? আমি সরকারি দল আমার সমালোচনা করবে, আমি বুঝতে পারবো যে দুধকে দুধ পানিকে পানি, যেটা সঠিক সমালোচনা হবে আমি নিশ্চয়ই আমার কার্যালয়ে ফিরে এসে সংশোধন করব,
যে মানুষের কাছে কোথাও নিশ্চয় আমার ভুল স্টেপ হয়ে গেছে, সেই মানসিকতাই নেই। এখানে একদম গলা টিপে বন্ধ করে দাও। ভারতীয় জনতা পার্টির লোকজনকে যেভাবে গত কয়েক বছর ধরে যে টর্চারটা করা হলো, যেভাবে মিটিং মিছিল পুলিশ দিয়ে ক্যাডার দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন দিয়ে যে ব্যবহার করা হলো, ইভেন জেপি নাড্ডার গাড়ি ডায়মন্ড হারবারে যাবে, কতকগুলো এমএলএ মন্ত্রী দাঁড়িয়ে তার গাড়ির ওপর আক্রমণ করেছে, বলেছে উনি পাস করে গেছেন। পাস করে যাওয়া এই অ্যাটিটিউড, এখানে আমার একটা বিলিভ শো যে এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড আজকে যে জায়গায় এসে গেছে, তাতে গভর্নমেন্ট অ্যাট স্টেক। ন্যাচারালি এটা কনফার্ম হয়ে গেছে, পিপলস পারসেপশন হয়ে গেছে, মানুষ সিদ্ধান্ত নিয়ে গেছে। কে কত কোথা থেকে কি প্রচার করবে আমি জানি না, কিন্তু পশ্চিম বাংলার 51% বেশি মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, রাদার দেন 60% বেশি মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূলের এই কাজকর্ম আর সম্ভব নয়। ন্যাচারাল কোর্সে গভর্নমেন্ট চেঞ্জ হতে যাচ্ছে, এবং সেই গভর্নমেন্টটা আর কি হবে আমি জানি না। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বহুল মেজরিটিতে কিন্তু শপথ নিতে যাচ্ছে। আমার একটা প্রশ্ন বৈশাখীদের কাছে আছে, প্রশ্নটা একটু দীর্ঘ কিন্তু একটু মন দিয়ে শুনবেন বৈশাখীদি। সেটা হচ্ছে, আমি কিন্তু এই মুহূর্তে বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা করছি না। রাজনীতির যে ফেসগুলো আমরা দেখে এসেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তাদের সঞ্চালিকা, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় ছিল, আমি তার কাছে এই প্রশ্নটা করছি। বিজেপি সম্পর্কে বিশেষ করে আরবান মিডল ক্লাসের একটা ধারণা হচ্ছে, এবং মহিলাদের, এটা ভীষণ পুরুষতান্ত্রিক একটা পার্টি, খুব সংস্কারবাদী একটা পার্টি। এরকম একটা পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে মেয়েদেরকে ঘরের ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করা হবে, মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে বেশি জোর থাকবে না, নানা ধরনের মধ্যযুগীয় চিন্তাধারা সেগুলো প্রপাগেট করার চেষ্টা করা হবে। এখন এই পার্টিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের থাকাটা ইটসেলফ, যারা বাইরে থেকে দেখছেন আরবান মিডল ক্লাসের কাছে, এমন স্বাধীন চেতা রিজু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের থাকাটা তাদের কাছে একটা শখ। এখন অনেকে বলছেন এটা আসলে একটা ব্যতিক্রম, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় জুটি হিসেবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তাই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে হজম করতে হচ্ছে। এটা কি সত্যি, নাকি বিজেপির ভিতরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধিটা অন্যরকম? দেখুন, আমি একটা কথা বলবো, আপনি সঠিকভাবে যদি একটা জায়গায়, মানে আপনি আসলে অনেক, মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে খুব কম এডুকেটেড ওয়েতে প্রশ্ন আসে। তো আপনি ওয়ান অফ দোজ অ্যাঙ্কার্স যারা একদম একটা রিসার্চ করে বসেছেন, এবং সেই জন্যই আপনার অগ্নিবাণে মানুষ জর্জরিত হয়। তো সেখানেই বলবো অনির্বাণ, যে আমি যখন প্রথম আমার রাজনৈতিক অভিষেক ঘটে, তখন আমি পুরুষতন্ত্রের চরম মূর্ছনা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। পুরুষতন্ত্র কিন্তু পুরুষের সঙ্গে কোথাও যুক্ত নয়। হ্যাঁ, কমলা ভাসিন খুব অসাধারণভাবে বলে গেছে যে ইটস এ মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা যে কারুর মধ্যে প্রেজেন্ট থাকতে পারে, একজন পুরুষের মধ্যে থাকতে পারে, একজন মহিলার মধ্যে থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পুরুষতান্ত্রিক কোনো নেতা বিজেপিতে নেই, আমি এইটুকু বলতে পারি। এবার এলো হচ্ছে বৈশাখী ব্যানার্জিকে ভারতীয় জনতা পার্টি হজম করছে না করছে না। ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সম্পর্ক শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্কের থেকে অনেক পুরনো। আমি যখন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বসতাম, তখন মিউট মোডে থাকা মনমোহন সিং অত্যন্ত শিক্ষিত, আমার সম্ভ্রম ছিল তার প্রতি, তার শিক্ষার প্রতি। কিন্তু মোদি ওয়েভ যখন থেকে উঠলো এবং মোদিজির আশা প্রধানমন্ত্রী হিসেবে একজন প্রোঅ্যাক্টিভ প্রধানমন্ত্রীকে পাওয়ার, এই ফেজগুলো যখন আমি আলোচনা করতাম, তখন অনেকেরই মনে হতো যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি ঘনিষ্ঠ একজন রাজনৈতিক বিশ্লেষক। কিন্তু আমি তখনও কোনো রাজনৈতিক ময়দানে নামিনি। আমি চেষ্টা করেছি যে আমার মাস্টারমশাইদের দেয়া শিক্ষা যতটা সম্ভব নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যায়, নির্মোহভাবে, ততটাই করার। পরবর্তীকালে যখন ভারতীয় জনতা পার্টিতে আমি আসি, সে আপনি দিলীপ দার কথাই বলুন, দিলীপ দার যদি আপনি পুরনো খবরের কাগজ ঘেটে দেখেন, মিডিয়া ঘেটে দেখেন, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওপর তীব্র ক্ষোভ বর্ষণ করছেন, তখন উনি কিন্তু বলেছিলেন যে শোভনবাবুও আমাদের দলে স্বাগত, ওনার বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও স্বাগত।
এইখানে কিন্তু আমার মনে হয় যে এই যে বিজেপিতে একটা জুটি হিসেবে শোভন আর বৈশাখীর প্রত্যাবর্তন হিসেবে যদি দেখা যায় বা অভিষেক হিসেবে দেখা যায়, এটা হচ্ছে সেইটা শুরু। আমি দিল্লিতে যখন গেছি আমি রামলালজিকে দেখেছি, একেবারে যদি বলেন যাকে আমরা এরকমভাবে দেখতে পারি এত মুক্ত মনের একজন পুরুষ। আমি অরবিন্দ মেননজিকে দেখেছি খুব কাছ থেকে, আমি নাড্ডাজিকে দেখেছি, আমি অমিত শাহজিকে দেখার খুব সৌভাগ্য অর্জন করেছি, দিলীপ দাকে দেখেছি এখানে এখানে কলকাতায় এসে, আরও কলকাতার যারা জননেতা তাদের সঙ্গে মিশেছি। আমার মনে হয় না যে আমাকে কোথাও অ্যাকসেপ্ট করে নিতে বিজেপির কোনো সমস্যা হয়েছে, আর বিজেপিকে অ্যাকসেপ্ট করতে আমার কোথাও সমস্যা হয়েছে। এই যে কনস্ট্রাকশনগুলো আরবান মিডল ক্লাসের কাছে করে রাখা হয়েছে, যে ভারতীয় জনতা পার্টি এলে পরেই গেল গেল রব উঠবে, মেয়েদের স্বাধীনতা চলে যাবে, সে মানে যদি নিজের একটা স্বকীয়তা থাকে সেটা চলে যাবে, মহিলারা বোধহয় পর্দার পেছনে চলে যাবেন, বোধহয় ঘুমটার আড়ালে চলে যাবেন। আপনি ভারতীয় জনতা পার্টিটা একটা সর্ববৃহৎ দল, আপনি সারা ভারতবর্ষে দেখুন, পশ্চিমবঙ্গে শুধু আপনাকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে না, প্রত্যেকটি নারী, সে স্মৃতি ইরানিজিই হন বা অন্যান্য যারা আমাদের হেমা মালিনীজিই হন বা যেই হন, তারা কিন্তু তাদের ব্যক্তি জীবনের স্বাধীনতা কোথাও খর্ব করে রাজনীতি করছেন না, তারা তাদের মতো করে ব্যক্তি জীবনের স্বাধীন। আবার রাজনৈতিক মঞ্চে আমরা যখন অবতীর্ণ হই তখন পার্টি ডিসিপ্লিনের আমরা সবাই আওতায় আছি। যারা বলছেন যে এই ভারতীয় জনতা পার্টি এলে বোধহয় মেয়েদের স্বাধীনতা চলে যাবে, সেখানে আমার একটাই ছোট্ট কথা বলার, যে যখন বেহালার প্রার্থী ঘোষণা হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা টিপ্পনী কেটেছিলেন, নারী সুরক্ষার জন্য আর নারী স্বাধীনতার জন্য যিনি লড়ছেন, না নারীর অধিকারের জন্য যিনি লড়ছেন, সেই ফেমাস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে উনি প্রার্থী করেছেন। আমার মনে করিয়ে দিতে ইচ্ছে করছে যে এটা হচ্ছে মার্চ মাস যখন উনি ঘোষণা করেছেন, বা ফেব্রুয়ারি মাস ছিল বোধহয় তখন, আর অক্টোবর মাসে উনি কতটা নারী সুরক্ষার বিরুদ্ধে গিয়ে, নারীর অধিকারের বিরুদ্ধে গিয়ে আমাকে একটা শাড়ি পাঠালেন। কি পরিচয় উনি পাঠিয়েছিলেন? আমি যদি নারী সুরক্ষার ব্যাপারে একটা মানে আমি যদি একটা ভীতির কারণ হয়ে থাকি বা আমার বিরুদ্ধেই যদি লড়াই হয়, তাহলে উনি আমাকে কেন স্বীকৃতি দিলেন? কি ইকুয়েশন ছিল, কি মনে হয়? দেখুন, উনি, আমি বলে না, বৈশাখী, চৈতালি, মানে হৈমন্তী বা এখন যারা যারা ওনার হয়ে ঘুরছে, তাদের প্রত্যেককে উনি ইউজ অ্যান্ড থ্রো করেন। উনি আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন। শোভন চ্যাটার্জি নামক যে একদম কাজের মানুষ ছিল, কাছের মানুষ ওনার কেউ নেই, কাছের মানুষ ওনার কোনোদিন কেউ হতে পারবে না, কারণ উনি কারুকে আপন করেন না। যারা বলছে যে ওই সোনার গোপাল ভাইপো নাকি ওনার আপন, যদি এমন মুহূর্ত আসে যে ওনাকে অস্বীকার করলে উনি রাজনৈতিক গদিতে টিকে থাকতে পারবেন, সেটা কিন্তু উনি থাকবেন, এবং ওই ব্লাডই কিন্তু আবার ভাইপোরে বইছে। কারণ যেহেতু ভাইপো আবার বলছে, দেখবেন রাজনৈতিক মঞ্চে এসে, আমি পিসিকে বলেছিলাম যে এই সব চোরদেরকে একদম টিকিট দেবে না, মানে আমি সাধু তুমি চোর, তাই তো? তো তাহলে এই বেইমানি যার একেবারে ইউএসপি, সে বৈশাখী ব্যানার্জিকে এইসব নারী সুরক্ষা টুরক্ষায় উনি জীবনে বিশ্বাস করেন না, ওনার থেকে অ্যান্টি ওম্যান কেউ নেই, যে কারণে উনি একটা রেপকে ছোট ঘটনা বলেন। যখন ওনার দলের কোনো সাংসদ বলে ঘরে ঢুকিয়ে রেপ করে দেবো, তাকে উনি মিনিমাম কন্ডেম করে না, তখন ওনার নারী হৃদয় কাঁদে না। উনি শুধু একজন অ্যাক্ট্রেসকে যদি বলে থাকে, আক্রমণ করে থাকে কেউ কটু কথায়, তখন ওনার খুব খারাপ লাগছে। আমার খুব মানে আমি বলি না যে সময় চক্রবর্তী একটা রূপ নেয়, যখন উনি ওই বাড়িতে সিবিআই, দুয়ারে সিবিআই যখন হয়েছে, উনি ওই বাচ্চাটিকে বার করে নিয়ে যাচ্ছেন, বাচ্চাটা একটা মুখ ঢাকছে একটা কার্ডে, তখন আমার মনে পড়ছিল যে ওনার বাড়িতে যেদিনকে আমি গেছিলাম ভাইফোঁটায়, তখন ওনারই ঘনিষ্ঠ এক সাংবাদিক এবং শোভনবাবু নিজেও বলেছিলেন যে তোমার মেয়ের সামনে জন্মদিন আছে, ওনাকে নিমন্ত্রণ করো, এটা সৌজন্য, তোমাকে উনি যেহেতু ভাইফোঁটায় করে। আমি বাড়ি থেকে বেরোইনি, আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে একটা নোংরাতম খবর তৈরি করলেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার মেয়ের জন্মদিনকে একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটানোর জন্য ইনভিটেশন দিয়েছেন চিফ মিনিস্টারকে। এবং তখন আমার মেয়ের মুখ নিয়ে সর্বক্ষণ মানে টানা দুদিন টেলিভিশনে আমি দেখছি আমার মেয়ে, ছোট্ট মেয়ে, তখন 5 বছর বয়স, তার ছবি দেখতে পাচ্ছি। সেই দিন কিন্তু একটা মায়ের হৃদয় কেঁদেছিল। কারুর যদি অকারণ চোখের জল ফেলে, আজ কিন্তু ওনার আদরের নাতনিকে কিন্তু মুখ ঢেকে বেরোতে হচ্ছে, কাজে তখন আবার ওনার ঠাকুমার হৃদয় কিন্তু কেঁদে উঠছে, উনি ছুটে যাচ্ছেন।
যেটা উনি দেবেন সেটা উনি ফেরত পাবেন। উনি আমাকে ফিল্ম কি যেন চলচ্চিত্র উৎসবে নেমন্তন্ন করতে পারছে, তখন ওনার নারী অধিকারের কথা একদম মনে পড়েনি। উনি আমাকে খেলার বক্সের টিকিট পাঠাতে পারছেন শোভনবাবুর সঙ্গে, তখন ওনার নারী অধিকারের কথা মনে পড়েনি। তখন উনি কাকে স্বীকৃতি দিচ্ছিলেন আমার সেটাই জানতে ইচ্ছে করে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন ভাইফোঁটায় গিয়ে বোন ফোঁটা পাচ্ছেন, তখন উনি জেন্ডার ইকুয়ালিটির কথা বলে বলছেন যে শুধু শোভন নয়, আমি ওনার তো আমাকে একদম ডাকা উচিত হয়নি। উনি নারীর অধিকারের কথা ভাবলে পরে সেদিনকে ওনার রত্নাকে ডাকা উচিত ছিল। ওনার তো আমাকে কোনো স্বীকৃতি দেওয়া উচিতই নয়। কিন্তু উনিও জানেন যে উনি যে প্যারাডাইমটা তৈরি করেছেন সেটা শুধুমাত্র শোভনবাবুকে কালিমালিপ্ত করার জন্য, শোভনবাবুর পলিটিক্যাল ক্যারিয়ারকে জিওপাটাইজ করার জন্য, যেটা কিন্তু বিজেপি দলটি তো একটা সর্বভারতীয় দল, ওরা তো ওই কিচেন ক্যাবিনেট করে চালায় না, ওরা এই চালাকিটা বুঝতে পারতো। ওই জন্যে ওরা খুব সাবলীলভাবে দেখেছেন আমাদের দুজনকে ঠেলে দিয়েছে ওনাদের একটা ওপেনিং ব্যাটসম্যানের মতো, যে যাও তোমরা গিয়ে পুরো কলকাতা জোনটায় যেখানে যেখানে মানুষের ভয় আছে, ভীতি আছে, সেটা কাটিয়ে বুথমুখী করো। গঙ্গার স্রোত উত্তর ভারতে যতটা স্বচ্ছ এবং তেজি, বলা হয় নামতে নামতে যা হয় নদীতে, আস্তে আস্তে স্রোতটাও একটু কমতে থাকে, অস্বচ্ছতা বাড়ে। যে সহযোগিতা দিল্লি বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পান, সেই সহযোগিতা কলকাতায় আছে? দেখুন, আমি আবার বলবো যে যা কলকাতায় আছে সেটা কলকাতার গ্রামার অনুযায়ী, আর যা দিল্লিতে আছে সেটা দিল্লির পরিবেশ অনুযায়ী। কলকাতায় অসহযোগিতা বা কোথাও কোনো ছোট্ট ফিশার্স নেই সেটা আমি বলবো না, এটা একেবারে অন্ধভক্তির লক্ষণ হবে। কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির সৌন্দর্যটাই এটা, যে যারা এই কন্ট্রোভার্সি ফিশার্স তৈরি করে তারা কিন্তু কেউ বড় জায়গায় বসে নেই, তারা খুব ছোট্ট ছোট্ট ইন্টারেস্ট। আমি অনেক সময় বলি যে এরা ভারতীয় জনতা পার্টির জামা পরা তৃণমূল কংগ্রেসের আসল শক্তি। কারণ তারা কিন্তু দলকে এই যখন আপনি দেখবেন যে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে দলের থেকে যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম, সেই যদি বড় কোনো নেতা হন, ধরুন দিলীপ বাবুর আমার সম্পর্কে কিছু বলার আছে, উনি তো শটান মুখের ওপর বলা মানুষ, উনি তো স্পষ্ট বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলবেন। কিন্তু দেখবেন যে এটা হচ্ছে এক ধরনের মিডিয়াকে ব্যবহার করে আমি যাতে পিছিয়ে আসি লড়াই থেকে। কারণ সবাই জানেন যে যখন আমাকে মৃত্যু ভয় দেখানো হয়েছে, যখন আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কিন্তু আমি লড়াই করেছি। কাজে আজ যদি বৈশাখী ব্যানার্জিকে চুপ করিয়ে দেওয়া যায়, তাহলে আরও অনেক মেয়ে কিন্তু মুখ খোলারই সাহস পাবে না। আমার মনে হয় যে এইগুলো যারা করেন ভারতীয় জনতা পার্টির নাম নিয়ে, তারা আসলে মমতাদির দলের, আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে পুষে রাখা কিছু পৃষ্ঠপোষক। বেশ, আমি শোভনবাবুর কাছে আসি। শোভনবাবু, মানে এটা তখন খুব এটা নিয়ে খুব মজা হয়েছে, চর্চা হয়েছে, আপনিও নিশ্চয়ই জানেন, আপনি সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে যথেষ্ট অবহিত। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প উদ্বোধন করতে গিয়ে আপনার পাড়ায় পূর্ণশ্রীতে আপনাকে ঠাট্টার ছলে জলে ফেলে দেওয়ার ছবিটি, কিন্তু জোকস অ্যাপার্ট, সেই ঠাট্টার ছলে জলে ফেলে দেওয়া যে সত্যি সত্যিই কোনোদিন রাজনৈতিকভাবে জলে ফেলে দেওয়া হবে, এটা আপনি ভাবতে পেরেছিলেন? কল্পনা এসেছিল? খুব ভালো প্রশ্ন করেছেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা পৌরসভায় এসছেন, বিভিন্ন জায়গায় এই কলকাতার এডুকেশন সিস্টেমটাতে বেশ কয়েকশো স্কুল আছে, তো সেই স্কুলগুলোকে কিভাবে একটা সিস্টেমের মধ্যে নেতাজি সুভাষ বোস মানে স্কুল এডুকেশন কর্পোরেশন চালু করেছিলেন। তা আমি সেই জায়গায় দাঁড়িয়ে ওনার শিক্ষাগত যোগ্যতা সেই জায়গায় বললাম একটা সিস্টেম তৈরি করা যাক। কিন্তু তার মধ্যে একটা কথা বলেছিলাম যে দেখুন, যদি আমি আপনাকে পার্মানেন্টলি করতে পারি, সব সিস্টেম তৈরি হয়ে গেল, তখন যে হ্যান্ডব্রেক কেউ লাগাচ্ছে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী হিসেবে তখনও আমার সামনে আসেনি। তো ওনাকে আমি বলেছিলাম, আই দি মেয়র অফ দি ডে। আপনি যে প্রশ্নটা করলেন না, আমি এটা কখনো কোথাও আমায় কেউ জিজ্ঞাসা করেনি, কখনো উত্তর দেইনি। আজকে আপনাকে খুব স্পেসিফিকভাবে বলি যে ঘর বাইরে, আমি যদি আমার ব্যক্তিগত জীবনে ঘর আর বাইরে সামলাতে গিয়ে ঘরটাও সামলাতাম, তাহলে হয়তো অন্য জায়গায়। আর এইখানটাতেও ঘর আর বাইরে করতে গিয়ে নিজের বাড়ির পরিজনরা সবাই যখন
রাইফেল হাতে নিয়েছে, প্রত্যেকে টিকারটা টিপে দিচ্ছে। কারণটা কি? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, আজকে যে যে কাজগুলোর পদক্ষেপ আমাকে নিতে বলছো, বাড়ির পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সপেক্টিভে, তখন কিন্তু তারা যেভাবে বিক্ষুব্ধ হচ্ছে, তখন তারা যখন তোমার কাছে এসে করবে, তখন কিন্তু ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। সেদিন কিন্তু তুমি মনে হয় আমাকে প্রোটেকশন দিতে পারবে না, অহেতুক আমি স্কেপগোট অফ দ্য সিচুয়েশন হব। আপনার বিশ্বাস হবে না কথাটা, আবার স্পেসিফিকভাবে বললাম যে দিদি এই 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 লোক এই এই বলছো, এখানটায় এইটে, এখানটায় এইটে, এখানটায় সেইটে, ওখানটা ওইটে, এই যে এইটে সেইটে রইল চাপা, যদি দরকার হয় সামনের দিন আসবে, কিন্তু তুমি সেদিন আমার পাশে থাকতে পারবে না। বলে তুই আমাকে এরকম মনে করিস? আমি মনে করি না দিদি, বাস্তব অবস্থাটা তোমায় বলছি। এবং সত্যিই সেটাই বাস্তবিক জায়গায়, মানে দেখবেন কোথাও জায়গা খুঁজে দেয়, সেই জায়গা খুঁজে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছিল, জাগরে বেহুলা সাইবেনের ঝি, তোরে পাইল কাল নিদ্রা, মোরে খাইল কি, যে চাঁদ সদাগর লোহার বাড়ি করেছিল, কিন্তু সেই ছিদ্রটা খুঁজে কাল লাগেনি সব ঢুকে পড়েছিল। আই এম নট মিনিং মমতা ব্যানার্জি আছে কাল লাগেনি, আই এম সরি, সেটা নয়। আমি বলতে চাইছি যে মমতা ব্যানার্জি মনে হয়েছে যে যেভাবেই হোক, যে এই এই অভিযোগগুলো যারা করছে, তারা দে আর মমতা ব্যানার্জির ব্লাড অর ব্লাড রিলেটেড অ্যাকম্পানি বা রিলেটিভ, সেই পরিপ্রেক্ষিতে একে মারার দরকার। তা ন্যাচারালি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বেহালা, আর বেহালার একটা কথিত বিষয় আছে, জানবেন যে লক্ষিন্দরকে নিয়ে বেহুলা কিন্তু যেখান দিয়ে ভেসে গেছিল তার পরিপ্রেক্ষিতে নাম বেহালা। কালনাগিনী ছোবল হয়তো এসছে, কিন্তু রেজাল্টটার কিন্তু লক্ষিন্দরের মধ্যে প্রাণ যদি ফিরে আসে, মমতা ব্যানার্জি বলে না যে আমি আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর, যেন ওরা প্রার্থনা করে আমার মধ্যে প্রাণ না ফিরে আসে। আমাকেও আহত করা হয়েছে, আমার মধ্যে যদি শক্তি ফিরে আসে, তাহলে সেই শক্তি দিয়ে নিশ্চয়ই আগামী দিন প্রমাণ করে দেবো। রেজারেকশন, হ্যাঁ, পুনরুজ্জীবন। পুনরুজ্জীবন নয়, আমি জীবনে খুব রিল্যাক্সড। আমি যেদিন রেজিগনেশন করে এসেছিলাম, আমি হাসছিলাম, আমি বলেছিলাম যে আমি যে জিনিস চলছিল, এই জিনিস মেনে নেওয়া যায় না। সরকারে চলছে, দলের মধ্যে চলছে, বিরোধীদের সঙ্গে চলছে, বিভিন্ন জায়গায়। আপনি ভাবতে পারছেন, সর্বভারতীয় সভাপতি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলছেন, ভাবছেন সৌরবাবু আপনি কি বলছেন, हमारा হেলিকপ্টার উপর মে হ্যাঁ, বলছে ফুয়েল ফুরিয়ে এসছে, সিগন্যাল পাঠানো হচ্ছে, বলছে যে পারমিশন দেওয়া যাবে না, অমিত শাহ যে হেলিকপ্টার নিচে নামবে তার পারমিশন দেওয়া যাবে না। এটা আমাকে শুনতে হয়েছে। আমি সেই রাজনৈতিক দলে বিলং করতাম, যে রাজনৈতিক দলের আজকে নন্দীগ্রাম বলছেন মমতা ব্যানার্জি লড়তে গিয়ে, এই যে রেয়াপাড়া বলছেন, সব ঘটনা 14ই মার্চ রাত্রিরের ঘটনা, নভেম্বরে দে উইল বি পেড বাই দেয়ার ওন কয়েন। মানুষ তার পরিপ্রেক্ষিতে তাদের রায়ে সারা বামপন্থ সরকার হিলিয়ে দিয়েছিল, আর মমতা ব্যানার্জি উইল বি পেড বাই আর ওন কয়েন। যে জায়গায় ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল, মমতা ব্যানার্জির মধ্যে মানুষ অনেক আশা ভরসা বহু কিছু রেখেছিল, সেই আশা ভরসা সমস্ত কিছুকে একেবারে শেষ করে দিয়ে, মানে বামফ্রন্ট বা সিপিআইএমের যে ফর্ম দেখে মানুষ তৃণমূল সরকার এনেছিল, তার চেয়ে ভয়ঙ্কর রূপটা দেখে ন্যাচারালি সেখান থেকে মানুষ আজকে বাঁচতে চাইছে। কিন্তু সে কিছু বলার আগে আমি আপনাকে একটা কথা বলি, আপনার যেই ধারণা, মানে বৈশাখী অনেকটা বলেছে, আমি শুধু একটি কথা বলি, যে ভারতীয় জনতা পার্টির মধ্যে নারীবাদীদের মনে হচ্ছে ঘরের মধ্যে রেখে দেওয়া বা এইসব, এই যে ধারণা, এটা কখনো আমরা ফিল করিনি, আমি কখনো ফিল করিনি বা বৈশাখী কখনো শেয়ার করেনি। আর একটা ঘটনাটা তো ভীষণভাবে বলা হয় ভারতীয় জনতা পার্টি, যে এটা একটা হিন্দুত্ববাদী দল, মানে কমিউনাল দল, এই সমস্ত মানে
আবার বলছি, সাম্প্রদায়িক দল বলা হয়। অসত্য অভিযোগ সাম্প্রদায়িক দল হিসেবে করে। কিন্তু যারা সত্যিকার, আমি দিল্লিতে কথা বলেছি সময়ের পর, আমি আপনাকে বলছি, আপনি দেখান তো 2014 সাল থেকে আজকে 2021 সাল, 7 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ চলছে। অটল বিহারী বাজপেয়ীজির জন্য 2 টার্মসে দেশ চলেছে। কোথায় কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনি স্ট্রে ইনসিডেন্ট দেখিয়ে বলবেন না? পলিসিগতভাবে কোন জায়গায় কোথায় তারা ইনসিকিউর করেছে? ভারতবর্ষের মাইনরিটিদের সংখ্যা সবচেয়ে বেশি। একটা পরিবেশ তৈরি করে ভারতীয় জনতা পার্টিকে অ্যাটাক করতে হয়, এবং এই মাইনরিটিদের অর্গানাইজেশন দেখা যে মানুষটি ভারতীয় জনতা পার্টির মধ্যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নিশ্চয়ই তাদের সঙ্গে রয়েছে, আরএসএস এর প্রবর্তক, মানে আরএসএস এর সঙ্গে যুক্ত। আমি বহু সময় কাটিয়েছিলাম। ভদ্রলোকের নাম ইন্দ্রেশ কুমার। আমি ঘন্টার পর ঘন্টা আমি বহু লোককে দেখে বোঝবার চেষ্টা করেছিলাম, আমার মনের মধ্যে কিছু জিজ্ঞাসায় আমি বহু ক্ষেত্রে বহু ধরনের সময় কাটাতাম। কিন্তু বিশ্বাস করুন, আবার আপনাকে বলি যে বাংলায় যে পরিবর্তন এসেছে সেটা হলো একটা রাজনৈতিক পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, মানসিকতার। বাংলাকে সুন্দরভাবে গড়বার, সোনার বাংলা যে স্লোগান দিয়েছে ভারতীয় জনতা পার্টি, একটা গোল আছে, সেই গোলটাকে অ্যাচিভ করলে দে উইল ট্রাই দেয়ার লেভেল বেস্ট। কারণ এই বাংলা এমন একটা জায়গা, বিজেপিও ভাবেনি এই জায়গায় এইভাবে এখানে এসে দাঁড়াবে। আর সমস্ত ধরনের, আপনাদের বলে রাখি, ঘোষণা, পূর্ববর্তী ঘোষণাকে কিন্তু ভুল প্রমাণিত করে বিজেপি কোন জায়গায় ট্রেন্ডে সরকার গড়বে। তবে নিশ্চিতভাবে ভোট কুশলী এবং এতদিনের ভোট রাজনীতির পোড় খাওয়া আপনি, সুতরাং আপনার সে কথা তো অবশ্যই যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। কিন্তু শোভনবাবু, আমার একটা প্রশ্নের ক্ষেত্রে আবার একটু রাজনৈতিক পরিসর থেকে ব্যক্তিগত পরিসরে যাচ্ছে, কিন্তু ব্যক্তিগত জীবনের, মানে পারিবারিক জীবনের পরিসর নয়। আপনি আরেকটা যে বৃহত্তর পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে এতক্ষণ ধরে, সেখানে জিজ্ঞাসা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম্বার মা বলে সেভ করা ছিল, আমরা জানি এগুলো ঘটনাগুলো। ধরুন সাম্প্রতিক সময় নন্দীগ্রামে প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার তিনি আক্রান্ত বলে তিনি অভিযোগ করেছেন, আক্রমণের শিকার হয়েছেন। আমার যতদিন পর্যন্ত মনে পড়ছে, মানে খবরের কাগজ পড়া থেকে শুরু, মেটিয়াবুরুজের ঘটনা বলুন, ওই লাঠি খাওয়া বলুন হাজরা মোড়ে, পরবর্তী সময় অনশন, বিধানসভায় ফিরে আসা, সিঙ্গুরে রাত্রিবেলা বিডিও অফিসের ঘটনার পর, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশে যে মানুষটিকে দেখা যেত, দুজনকে দেখা যেত, তার মধ্যে একজন দুজনই ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন, আপনি আগে, সোনালী গুহ পরে। আপনাকে প্রায় সব ক্ষেত্রে দেখা গিয়েছে কাঁধে একটি ঝোলা ব্যাগ, ক্রসওয়াইজ, এবং মমতার আদরের কানন তার ঠিক পাশে রয়েছে। আমি কিন্তু রাজনৈতিক শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি না, আমি ব্যক্তি শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি। নন্দীগ্রামে আহত আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা দেখে শোভন চট্টোপাধ্যায় মন খারাপ করেনি? না, আমি আপনাকে বলি যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এইরকম আহত হওয়ার, মানে ঘটনা মনে রাখেনি, দ্যাট ইজ 1985 সালের 5ই জানুয়ারি বেহালা থানার অভ্যন্তরে চম্পক মুখার্জি বলে একজন সাব ইন্সপেক্টর মমতা ব্যানার্জিকে মেরেছিল বলে কিছু সিচুয়েশন, মিনারা বেগমের বাড়িতে সিপিএম আক্রমণ করেছিল, মমতা ব্যানার্জিকে এসেছিল থানায় প্রতিবাদ জানাতে। তখন তিনি সবে পার্লামেন্ট হয়েছেন, 24শে ডিসেম্বর তিনি পার্লামেন্টে ইলেক্ট হয়েছেন। হাজারে হাজারে লোক দাঁড়িয়ে গেছিল সেদিনকার। মমতা ব্যানার্জি রডন স্কোয়ারে যখন একদিকে পুলিশের বেয়নেট, একদিক দিয়ে কাঁদানে গ্যাস, আর একদিক দিয়ে কংগ্রেসের লোকেরা ঢিল ছুটছে, মধ্যিখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আর কেউ রয়েছি, না রডন স্কোয়ারকে যখন বুঝিয়ে দিয়ে অন্য কিছু, সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি নার্সিংহোমে আমি মমতা ব্যানার্জিকে ভর্তি হতে দেখেছি। 16ই আগস্ট 1990 সাল মমতা বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে কার্জন ওয়ার্ডে ভর্তি, তাও দেখেছি। আমি আপনাকে বলি যে মেটিয়াপুরে যে মুক্তার আক্রমণ করেছিল, যে ঘটনার কথা বলছেন, তাই দেখেছি। আজকের যে রেয়াপাড়া বলছে, সেই রেয়াপাড়ায়
14ই মার্চ ঢুকতে গিয়ে কি পরিবেশ তৈরি হয়েছিল, সেই জায়গায় ফিরে এসে পরের দিন কিভাবে আমরা পৌঁছেছিলাম তমলুক হাসপাতালে, পরবর্তী ক্ষেত্রে নন্দীগ্রাম হাসপাতালে। নন্দীগ্রাম হাসপাতালের মধ্যে কিভাবে কাঁদানে গ্যাস, একদম হসপিটাল ওয়ার্ডের মধ্যে 3টে কাঁদানে গ্যাস সেল মেরে দেওয়া হয়েছিল, আমি দেখেছি। তাই সবটুকুনি দেখবার পর আপনার কৌতূহল আমি নিরসন করতে পারছি না। আমি হাত জোর করে ক্ষমা চাইছি যে আজকের ঘটনা সবটাই আমি দেখেছি, সবটাই জানি, আর সবটাই এটার মধ্যে অনেক ইঙ্গিত থেকে গেল। সব কিছু দিনের আলোর মতন অনেক কিছু জিনিস পরিষ্কার হয় না, ঠিক আছে? তাহলে এটা কি অপরিষ্কার থেকে গেল, গ্রে এরিয়া? না, দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার হয় না। তো এটা গ্রে এরিয়া থেকে যাবে না, দেখুন কোনটে গ্রে এরিয়া, কোনটে ক্লিয়ার এরিয়া, কোনটে ডার্ক এরিয়া, আমি সেসবে যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছে, এটা নিশ্চয়ই কানে শুনতে আমরা অভ্যস্ত নই, আমরা খুশিও নই। কিন্তু যদি এর পিছনে অন্য কোনো কারণ থাকে, তাহলে প্রথম যেটা উনি ব্যাখ্যা করছেন সব রাজনীতিক, আমার প্রথম মনে হয় যে বিং এ সিএম, বিং এ হোম মিনিস্টার, তার অর্ডার দেওয়া উচিত ছিল। নো, ফার্স্ট হি হ্যাজ টু সাসপেন্ড অর ডিসমিস হার সিকিউরিটি অফিসার্স। যদি দিতেন তাহলে দেয়ার ওয়াজ এ মেসেজ। সেই মেসেজটা দিতে আমি নিশ্চয়ই কারা কি ডিউটি ফুলফিল করেন আমি তো জানি, তাই সংসারের অভ্যন্তরের কথা নিয়ে নাই বা আলোচনা করলাম। বেশ, আমি আবার বৈশাখীদের কাছে আসবো, বৈশাখীর মানে রাজনৈতিক সংসারের কথা নিয়ে আসবো। বিজেপিতে স্বাচ্ছন্দ্যের কথা আগে জিজ্ঞাসা করেছি, কিন্তু আমি এবার একটা অন্য প্রশ্ন করব। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, এইভাবে দীর্ঘদিন ধরে আপনাকে দেখা হয়েছে। আমি সংবাদ মাধ্যমকে ধরেই বলছি, সংবাদ মাধ্যমে অধিকাংশ প্রশ্ন থাকতো শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু আমার প্রশ্ন কিন্তু রাজনৈতিক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিজেপির ভিতরে এসে এই পরিবেশটা কাজ করতে গিয়ে কতটা কাটছে, মানে এই যে একটা সেপারেট এন্টিটি, আমি একজন রাজনৈতিক নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই যে শোভন সঙ্গী বা শোভন বান্ধবী, এটা হচ্ছে একটা সেকশন অফ মিডিয়া কনস্ট্রাকশন। এটা কিন্তু আমাদের দলের কনস্ট্রাকশন নয়। ওনারা যখন আমার সঙ্গে কথা বলেন, হ্যাঁ, যেহেতু এই ব্যাপারে আপনি যে কথাটা তুলবেন আমি আগেই বলি যে দিলীপ দা যেহেতু ডাল ভাত বলেছেন, অনেকেই মনে করেন যে আমাদেরকে ওতপ্রোতভাবে জড়িয়েই বোধহয় রিফ্লেক্টেড গ্লোরিতে আমি একটা কাজ করি, কিন্তু তা কিন্তু বিজেপি করেননি। আমি আপনাকে একটা একদম যে ঘটনা কেউ জানে না সেই ঘটনা আজকে বলি। তখনও আমি বিজেপির সদস্যপদ নিইনি, শোভনবাবুও নেননি। আমরা দিল্লিতে রামলালজির ঘরে, সামনে একজন ঈশ্বরতুল্য মানুষ, আমি দেখছি অর্গানাইজেশন উনি কীভাবে চালান। প্রত্যন্ত আন্দামান থেকে শুরু করে একেবারে আসাম, যে কোনো কার্যকর্তাকে উনি নাম ধরে কথা বলছেন। উনি একটা ভার্চুয়াল কনফারেন্স, মানে এটা কিন্তু কোভিডের কনটেক্সটে ভার্চুয়াল নয়, উনি যখন ভার্চুয়াল কনফারেন্স করে পুরো অর্গানাইজেশনের একটা ক্লাস মতো নিচ্ছেন। উনি এই ধরনের কথা বলছেন দেখে আমি স্বাভাবিকভাবে সৌজন্যবোধে আমার যেরকম অ্যাটিটিউড, আমি বললাম যে আমি তাহলে বাইরে বসি, আপনি পার্টির কথা বলছেন। তো উনি বললেন বেটি এ তো হো নেই সকতা। উনি বললেন যে আপনি আমার দল জয়েন করতে এসছেন, আপনার প্রতি যদি আমার বিশ্বাসই না থাকে তাহলে আমি আপনাকে পরিবারে নেব কী করে। আমার মনে হয় দিস সেড ইট অল, যে আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি আস্থা। এবং এখানে আমি বলবো শোভন বাবুর থেকেও আমাকে কিন্তু আমার দলের নেতারা অনেক বেশি এনকারেজ করেছেন। শোভনবাবু কলকাতা জোনের অবজারভার হবেন, এটার কিন্তু কারো কোনো বিস্ময় নেই, কিন্তু সেই রকম একটা কঠিন জোনের কো-কনভেনার বানিয়ে দিয়ে যে দায়িত্ব আমার ওপর দিয়েছে, সেটা কিন্তু শোভনবাবুকে অ্যাসিস্ট করার জন্য দেননি বা শোভনবাবুর কারণে দেননি। ওনারাও বুঝেছিলেন যে কলকাতা জোনে একজন মহিলা মুখ অত্যন্ত দরকার, যে গিয়ে সবার কাছে ছড়িয়ে পড়ে বলবে যে বিজেপিকে তুমি ভোট দাও। কিন্তু অনেকে বলেন যেটা নাকি আপনার দর কষাকষি করে নেওয়া। দেখুন, আমি আজ পর্যন্ত কারুর সঙ্গে দর কষাকষি করিনি, আমি শাড়ির দোকানে ঢুকেও দর কষাকষি করি না, কাজী রাজনৈতিক দলে ঢুকে দর কষাকষি করবে এরকম কোনো রকম বিষয় নয়। আমরা আজ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে, হ্যাঁ নিশ্চয়ই যদি কখনো কোথাও আত্মসম্মানের জায়গায় আপোষ করার কথা তোলে, তখন আমি দ্ব্যর্থহীন ভাষায় সেই জায়গাটা পরিত্যাগ করি। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও সত্যের মুখোমুখি হয়েছেন কিনা জানি না, কিন্তু উনি যদি সত্যের কখনো মুখোমুখি হন, উনি জানবেন
যে উনি আমাকে কি কি পোস্ট অফার করেছেন আর আমি কি কি রিফিউজ করেছি। কাজেই দর কষাকষির তো খুব ভালো জায়গা ছিল তৃণমূল, যেখানে আমি খুব সহজে দুটো টিকিট, দুটো এমপি টিকিট বা দুটো বড় কোনো জায়গা বাগিয়ে নিয়ে চলে যেতে পারতাম ওই দলে ফেরত। কিন্তু আমার কাছে এটা ছিল একটা সত্যের লড়াই, আত্মসম্মান রক্ষার লড়াই। সেই লড়াইটা আমি আপোষহীন ছিলাম, এবং আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কোথাও বলতে পারবে না যে আমি গিয়ে বলেছি যে এইটা করুন নয়তো আমি এইটা করে ফেলবো, বা শোভনবাবু গিয়ে বলেছেন আমায় এইটা দিন নয়তো আমি এইটা করে নেব। এগুলো হচ্ছে মিথ্যা রটনা। কেউ কেউ মনে করে যে আমাকে ডিস্টার্ব করলে আসলে শোভনবাবুকে ডিস্টার্ব রাখা যাবে। শোভনবাবু যাতে ফুল স্ট্রেংথ নিয়ে ঝাঁপিয়ে না পড়তে পারেন, উনি যাতে এই যে যেটাকে সুন্দরভাবে উনি তো গড়ে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িই হোক বা রাজনৈতিক সংসারই হোক, উনি কিন্তু সম্পূর্ণটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে এসেছিলেন। এখন আপনি বলছিলেন সৌন্দর্যায়ন কলকাতায় কি অসাধারণ, আমরা দেখেছি যে কলকাতা আস্তে 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 সুন্দর হয়ে উঠেছে। কিন্তু দেখুন উনি ক বছর হয়েছে উনি রিজাইন করেছেন, এর মধ্যেই কলকাতা ধূসর, আমফান বিধ্বস্ত। আমার এই সামনের জায়গাটুকু ঠিকভাবে শুধু গাছটুকু সরাতে লেগেছিল 3 মাস। তো আমরা জানি যে ওনার পরে যিনি ওই চেয়ারটায় গিয়ে বসেছেন তাসা বাজিয়ে, তিনি আসলে কতটা ব্যর্থ। তো সেই ব্যর্থতাটাকে ঢাকার জন্য শোভন বৈশাখী শোভন এরকম একটা চাঞ্চল্য সৃষ্টি করে রেখেছেন। আর কিছুতেই যাতে বিজেপিতে আমরা অ্যাক্টিভ না হতে পারি, তাই জন্য তৃণমূলের বদলে বিজেপির নাম নিয়ে এই কথাগুলো চারিদিকে ছড়িয়ে রেখে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে। আমাকে বিজেপি আজ পর্যন্ত কখনো সেকেন্ড গ্রেড সিটিজেন হিসেবে তৈরি করে দেখেননি। মাননীয় শিবপ্রকাশজি বলুন, মাননীয় অমিতাভদা বলুন, ওনারা যখন আমার সঙ্গে কথা বলেন, আমাকে যে এনকারেজিং ভাষায় কথা বলেন, একটা পুরো অনুষ্ঠান যদি হয় যেখানে সাংগঠনিক মতামত, সে আমাদের ব্রিগেডের সম্পর্কেই হোক বা অন্য কোনো বিষয়ই হোক, সেখানে তো আর দর কষাকষির কোনো ব্যাপার নেই। খুব স্বতঃস্ফূর্তভাবে বৈশাখীদি আপনি বলুন, বৈশাখীদি এখানে বৈশাখী ব্যানার্জি নয়, আসলে ওনারা যে কোনো মহিলা কার্যকর্তাকেও যে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ দেন, এটাই হচ্ছে তাদের মানসিকতার রিফ্লেকশন। যারা ভেতরে যান না তারা বাইরে থেকে বলেন শোভন বৈশাখী দর কষাকষি করে এলো, শোভনকে দেখিয়ে বৈশাখী এটা জোগাড় করে এলো। শোভনবাবুকে দেখিয়ে যদি কিছু জোগাড়ি করার হতো তাহলে তো আমি শোভনবাবুকে বলতাম যে যাও গিয়ে দিদিমণি পায়ে ধরে মেয়রের পদটাকে, কারণ আপনাকে একটা জিনিস জানতে হবে, আমি এটা বলি যে সবাই দলত্যাগ দল বদলু এত কিছু ভাষা বলে, তো শোভনবাবুকে কিন্তু রিজাইন করতে বলেননি। উল্টে আমি নিজে শুনেছি যে তুই তোর রেজিগনেশন ফেরত নে, মিডিয়াকে বল এটা মিথ্যে কথা। এই কথা কিন্তু উনি বলতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা কিন্তু শোভনবাবু মানেননি, কারণ সেটা ছিল ম্যাটার অফ প্রিন্সিপাল। উনি আমায় বলেছিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেথ অন দ্য মিনিস্টার কোয়েশ্চেন করে দেয়, তারপরে আর এক মুহূর্ত মিনিস্টার হিসেবে কন্টিনিউ করা আমার উচিত নয়। এটাই শোভন চট্টোপাধ্যায়। মেয়র পদে ওনাকে রেজিগনেশন দিতে বলেননি, উনি বলেছিলেন কালকের দিনটা ছুটি, পরশু আমার রেজিগনেশন পাবে। উনি দলবদল করেই কিন্তু তৃণমূলের দিকে বিজেপির দিকে পা বাড়াননি, বা বিজেপিতে যাওয়ার জন্য বহু বছর ধরে কোনো অন্তর্ঘাত করেছেন সেটাও উনি করেননি। এই অ্যালিগেশনগুলো কিন্তু শোভনবাবুর বিরুদ্ধে টেকেনি। আর একটা জিনিসও লক্ষ্য করে দেখবেন, সবাই যেই পদ ছেড়েছেন সঙ্গে সঙ্গে তাদেরকে ডিসঅনেস্ট বলেছেন, কিন্তু শোভনবাবুর বিরুদ্ধে কিন্তু ডিসঅনেস্টি বলুন, করাপশন বলুন, একটা চার্জও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ দিয়ে বেরোয়নি এতদিন পর্যন্ত। অ্যাটলিস্ট ওইটুকু শুভবুদ্ধি ওনার আছে যে উনি সেইটুকু করেননি। অতএব শোভনবাবু ইজ ক্লাস অ্যাপার্ট। তাকে নিয়ে দর কষাকষি করে তার যে হাইট সেটাকে নামিয়ে আনার মতো যদি ক্ষুদ্র মানুষ পিগমি আমি হতাম, তাহলে শোভনবাবুর আমার প্রতি কোনো শ্রদ্ধা থাকতো না। আর যেদিনকে ওনার শ্রদ্ধা থাকবে না সেদিনকে আমার এইখানে থাকারও কোনো প্রয়োজন থাকবে না। এ পথ তোমার নয়, এ পথ মনে বলি। আমি কিন্তু নিজের অবস্থান চুপ করে নিয়ে রয়েছি। একটা কি দুজনে একসঙ্গে করা যায়? এবার কথা হবে চোখে চোখ রেখে প্লিজ আমাদের জন্য। না নিশ্চয়ই হবে, এবার কথা হবে চোখে চোখ রেখে। চোখে চোখ রেখে কথা বলবার জন্যই তো আমরা এগোচ্ছি। তার একদিকে বিশ্বাসযোগ্যতা, শ্রদ্ধা, অন্যদিকে আত্মসম্মান, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে রয়েছে নিজস্ব রাজনৈতিক একটি ব্যক্তিত্ব, একটি মতামত। এই সব কিছুর রাজনৈতিক সংসারের কথা বলছি। রাজনৈতিক সংসারে নিশ্চিতভাবে প্রত্যেক দিন চোখে চোখ রেখে কথা হয়। আমি আমার রিপাবলিক বাংলার দর্শকদের জন্য আমার প্রত্যাশা থাকবে
যদি দুজনে অন্তত চোখে চোখ রেখে এটা বলা যায় যে এবার কথা হবে চোখে চোখ রেখে। না নিশ্চয়ই, আমার তো মনে হয় যে চোখে চোখ রেখে কথা বলতেই আমি অভ্যস্ত, আমি নির্দিষ্ট করে, কিন্তু সবটাই যে আমার দ্বারা, ধরুন আমার 40 বছরের উপর রাজনৈতিক অভিজ্ঞতা, বিশ্বাস করুন চোখে চোখ রেখে কথা বলা মানে কাউকে ছোট করা নয়, বড় করা নয়, বাস্তব বিষয়টাকেই বিশ্লেষণ করা, এটাতে আমরা বিশ্বাস রাখি। এবং আমার দ্বারা যদি কখনো, অনেক সময় দেখবেন এই সম্প্রদায়ের আছে যে কখনো কারুর, আমায় যদি কারুর ভালো করতে বলা হয়, আমি এক মুহূর্তের জন্য, কিন্তু কারুরকে যদি খারাপ চিন্তা করে কেউ আমাকে কাজে লাগাবার চেষ্টা করে, আমি 1000 বার ভাবি, কারণ আমি আমার হাত দিয়ে যেন কারোর ক্ষতি না হয়ে যায়। কিন্তু অনির্বাণ আমি একটা কিন্তু শেষে আমি একটাই কথা মনে হয় বলবো। একটা জিনিস দেখতে পেয়েছিলাম, আজকে যারা বাংলার সরকার পরিবর্তন বাস্তবায়িত মানে হবার মুখে, সরকার পরিবর্তন সমস্ত কিছু, আমি কিন্তু সেইখানটাতে সেদিন দলের অভ্যন্তরে, দলের আচরণ, দলের পদক্ষেপ, চিন্তা ভাবনা, নেত্রীকে ভুল বোঝানো বা নেত্রীর বুঝতে না পারা বা নেত্রীর মদত রাখা, পুরোটাকে অনুধাবন করে ভগবান আমাকে, ঈশ্বর আমাকে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে এ পথ তোমার নয়, এ পথ মনে ভুলিও। আমি কিন্তু নিজের অবস্থান চুপ করে নিয়ে রয়েছি। কিন্তু অনির্বাণ আমি একটাই কথা বলবো যে অর্ণব থেকে অনির্বাণ, আপনারা কিন্তু শুধু চোখে চোখ রেখে কথা বলছেন তা নয়, এটা কিন্তু আপনাদের পরিচিতির একটা জায়গা, যেটা আর একটা বড় হরাইজন আছে আমি বলবো। নানা হুমকি, নানা চমকানি কে একদম ভ্রুক্ষেপ না করে আপনারা যেরকমভাবে চোখে চোখ রেখে চলছেন, আমরাও চাইবো যে আগামী দিনে রাজনৈতিক মঞ্চে অ্যাটলিস্ট সত্যের মুখোমুখি হয়ে মানুষের সঙ্গে চোখে চোখ রেখে শোভন বৈশাখী চলবে, এটাই আমাদের শেষ আবেদন। নিশ্চিতভাবে একটা কি দুজনে একসঙ্গে করা যায়? এবার কথা হবে চোখে চোখ রেখে, প্লিজ আমাদের জন্য। না না, নিশ্চয়ই একসঙ্গে? নিশ্চয়ই হবে, এবার কথা হবে চোখে চোখ রেখে। চোখে চোখ রেখে কথা বলবার জন্যই তো আমরা এগোচ্ছি। থ্যাংক ইউ।